গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ যাহার সহিত যে কোনো বয়সের লোক অসংকোচে আলাপ করিতে পারে। 2-4 দিনের আলাপে গিরিনের সহিত তাহার একটা স্থায়ী সখ্যতা জন্মিয়া গিয়াছিল। গুরুচরণের চিত্তের বা মনের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও তিনি যেমন ভালোবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমনি কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ তিনি গিরিনকে করিয়া রাখিয়াছিলেন। অফিস হইতে ফিরিতেই তাহার দিবা অবসান হইয়া যাইত। হাত মুখ ধুইয়া বলিতেন, ললিতে, চা তৈরি হলো মা। কালি, যা যা তোর গিরিন মামাকে এইবার ডেকে আন। তারপর উভয়ে চা খাওয়া এবং তর্ক চলিতে থাকিত। ললিতা কোনো কোনো দিন মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনিত। সেদিন গিরিনের যুক্তিতর্ক শতমুখে উৎসারিত হইতে থাকিত। তর্কটা প্রায়ই আধুনিক সমাজের বিরুদ্ধেই হইত। সমাজের হৃদয়হীনতা, অসঙ্গত উপদ্রব এবং অত্যাচার, এ সমস্তই সত্য কথা। একে তো সমর্থন করিবার বাস্তবিক কিছু নাই। তাহাতে গুরুচরণের উৎপীড়িত অশান্ত হৃদয়ের সহিত গিরিনের কথাগুলো বড়ই খাপ খাইত। তিনি শেষকালে ঘাড় নাড়িয়া বলিতেন, ঠিক কথা গিরিন, কার ইচ্ছে আর না করে নিজের মেয়েদের যথা সময়ে ভালো জায়গায় দিয়ে দিতে, কিন্তু দেই কি করে? সমাজ বলছেন দাও বিয়ে, মেয়ের বয়স হয়েছে, কিন্তু দেবার বন্দোবস্ত করে তো দিতে পারেন না। যা বলেছ গিরিন, এই আমাকে দিয়েই দেখো না কেন, বাড়িটুকু পর্যন্ত বন্ধক পড়েছে। 2 দিন পরে ছেলে মেয়ের হাত ধরে পথে গিয়ে দাঁড়াতে হবে। সমাজ তখন তো বলবেন না, এসো আমার বাড়িতে আশ্রয় নাও। কি বলো হে? গিরিন হয়তো চুপ করিয়া থাকিত। গুরুচরণ নিজেই বলিতেন, খুব সত্য কথা, এমন সমাজ থেকে জাত যাওয়াই মঙ্গল। খাই না খাই শান্তিতে থাকা যায়। যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না, বিপদে সাহস দেয় না, শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে, সে সমাজ আমার নয়, আমার মতো গরিবেরও নয়। এ সমাজ বড় লোকের জন্যে। ভালো, তারাই থাক, আমাদের কাজ নাই বলিয়া গুরুচরণ সহসা চুপ করিতেন। যুক্তিতর্কগুলি ললিতা শুধুই মন দিয়া শুনিত না, রাত্রে বিছানায় শুইয়া যতক্ষণ ঘুম না আসিত নিজের মনে বিচার করিয়া দেখিত। প্রতি কথাটি তাহার মনের উপর গভীরভাবে মুদ্রিত হইয়া উঠিতেছিল। সে মনে মনে বলিত, যথার্থ গিরিনবাবুর কথাগুলি অতিশয় ন্যায়সঙ্গত। মামাকে সে অত্যন্ত ভালোবাসিত। সেই মামার সপক্ষে টানিয়া গিরিন যাহাই কিছু বলিত, সমস্তই তাহার কাছে অভ্রান্ত সত্য বলিয়া মনে হইত। তাহার মামা বিশেষ করিয়া তাহারই জন্য ব্যতিব্যস্ত হইয়া উঠিতেছে, অন্ন জল পরিত্যাগ করিতেছে। তাহার নির্বিরোধী দুঃখী মামা তাহাকে আশ্রয় দিয়াই এত ক্লেশ পাইতেছে। কিন্তু কেন? কেন মামার জাত যাবে? আজ আমার বিয়ে দিয়ে কাল যদি বিধবা হয়ে ঘরে ফিরে আসে, তাহলে তো জাত যাবে না। অথচ তফাৎ কিসের? গিরিনের এই সমস্ত কথার প্রতিধ্বনি সে তাহার ভারাতুর হৃদয় হইতে বাহির করিয়া আর একবার তন্ন তন্ন করিয়া আলোচনা করিতে করিতে ঘুমাইয়া পড়িত। তাহার মামার হইয়া মামার দুঃখ বুঝিয়া যে কেহ কথা কহিত, তাহাকে শ্রদ্ধা না করিয়া তাহার মতের সহিত মত না মিলাইয়া ললিতার অন্য পথ ছিল না। সে গিরিনকে আন্তরিক শ্রদ্ধা করিতে লাগিল। ক্রমশ গুরুচরণের মতো সেও সন্ধ্যার চাপানের সময়টির জন্য অপেক্ষা করিয়া থাকিত। পূর্বে গিরিন ললিতাকে আপনি বলিয়া ডাকিত। গুরুচরণ নিষেধ করিয়া বলিয়াছিলেন, ওকে আবার আপনি কেন গিরিন, তুমি বলে ডেকো। তখন হইতে সে তুমি বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। একদিন গিরিন জিজ্ঞাসা করিয়াছিল, তুমি চা খাও না ললিতা?
ললিতা মুখ নিচু করিয়া ঘাড় নাড়িলে গুরুচরণ বলিয়াছিলেন, ওর শেখর দাদার বারণ আছে, মেয়ে মানুষের চা খাওয়া সে ভালোবাসে না। হেতু শুনিয়া যে গিরিন সুখী হইতে পারে নাই, ললিতা সেটুকু বুঝিতে পারিয়াছিল। আজ শনিবার, অন্য দিনের অপেক্ষা এই দিনটা সভা ভাঙিতে অধিক বিলম্ব হইল। চা খাওয়া শেষ হইয়া গিয়াছিল। গুরুচরণ আজ আলোচনায় তেমন উৎসাহের সহিত যোগ দিতে পারিতেছিলেন না। মাঝে মাঝে কি একরকম অন্যমনস্ক হইয়া পড়িতেছিলেন। গিরিন সহজেই তাহা লক্ষ্য করিয়া প্রশ্ন করিল, আজ আপনার দেহটা বোধ করি তেমন ভালো নাই। গুরুচরণ হুঁকাটা মুখ হইতে সরাইয়া লইয়া বলিলেন, কেন, দেহ তো বেশ ভালোই আছে। গিরিন সংকোচের সহিত বলিল, তাহলে অফিসে কি কিছু? না, তাও তো কিছু নয় বলিয়া গুরুচরণ একটু বিস্ময়ের সহিত গিরিনের মুখের দিকে চাহিলেন। তাহার ভিতরের উদ্বেগ যে বাহিরে প্রকাশ পাইতেছিল, তাহাই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝিতেই পারেন নাই। ললিতা পূর্বে একেবারেই চুপ করিয়া থাকিত, কিন্তু আজকাল দুই একটা কথায় মাঝে মাঝে যোগ দিতেছিল। সে বলিল, হ্যাঁ মামা, আজ তোমার হয়তো মন ভালো নেই। গুরুচরণ হাসিয়া উঠিয়া বলিলেন, ও সেই কথা, হ্যাঁ মা, ঠিক ধরেছিস বটে, আজ আমার সত্যিই মন ভালো নেই। ললিতা ও গিরিন উভয়ই তাহার মুখপানে চাহিয়া রহিল। গুরুচরণ বলিলেন, নবীনদা সমস্ত জেনে শুনে গোটা কতক শক্ত কথা পথে দাঁড়িয়েই শুনিয়ে দিলেন, আর তাঁরই বা দোষ কি? 6 মাস হয়ে গেল, একটা পয়সা শোধ দিতে পারলুম না, তা আসল তো দূরে থাক। ব্যাপারটা ললিতা বুঝিয়াই চাপা দিয়া ফেলিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। তাহার কাণ্ডজ্ঞানীন মামা পাছে ঘরের লজ্জাকর কথাগুলো পরের কাছে ব্যক্ত করিয়া ফেলে, এই ভয়ে সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, তুমি তুমি ভেবো না মামা, সেসব পরে হবে। কিন্তু গুরুচরণ সেদিক দিয়াও গেলেন না, বরং বিষণ্ণভাবে হাসিয়া বলিলেন, পরে আর কি হবে মা? তা নয় গিরিন, আমার এই মাটি চাই তার বুড়ো ছেলেটি যেন কিছু ভাবনা চিন্তা না করে। কিন্তু বাইরের লোকে যে তোর দুঃখী মামার দুঃখটা চেয়ে দেখতেই চায় না ললিতে। গিরিন জিজ্ঞাসা করিল, নবীনবাবু আজ কি বললেন? গিরিন যে সমস্ত কথাই জানে, ললিতা তাহা জানিত না, তাই তাহার প্রশ্নটাকে অসংগত কৌতূহল মনে করিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। গুরুচরণ খুলিয়া বলিলেন, নবীন রায়ের স্ত্রী বহুদিন হইতে অজীর্ণ রোগে ভুগিতেছিলেন। সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হয়, চিকিৎসকেরা বায়ু পরিবর্তনের ব্যবস্থা করিয়াছেন। অর্থের প্রয়োজন, অতএব এই সময়ে গুরুচরণের সমস্ত সুদ এবং কিছু আসল দিতে হইবে। গিরিন ক্ষণকাল স্থির থাকিয়া মৃদু কণ্ঠে বলিল, একটা কথা আপনাকে বলি বলি করেও বলতে পারিনি, যদি কিছু না মনে করেন আজ তাহলে বলি। গুরুচরণ হাসিয়া উঠিলেন, বলিলেন, আমাকে কোনো কথা বলতে কেউ কখনো সংকোচ তো করে না গিরিন। কি কথা? গিরিন বলিল, দিদির কাছে শুনেছি নবীন বাবুর খুব বেশি সুদ, তাই বলি আমার অনেক টাকাই তো অমনি পড়ে রয়েছে, কোনো কাজেই আসে না, আর তারও দরকার, না হয় এই ঋণটা শোধ করেই দিন না। ললিতা ও গুরুচরণ উভয়ই আশ্চর্য হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন। গিরিন অত্যন্ত সংকোচের সহিত বলিতে লাগিল, আমার এখন তো টাকার বিশেষ কোনো আবশ্যক নাই, তাই যখন আপনার সুবিধা হবে ফিরিয়ে দিলেই চলবে। ওদের আবশ্যক, সেই জন্য বলছিলাম, যদি।
গুরুচরণ ধীরে ধীরে বলিলেন, সমস্ত টাকাটা তুমি দেবে? গিরিন মুখ নিচু করিয়া বলিল, বেশ তো, তাদের উপকার হয়। গুরুচরণ প্রত্যুত্তরে কি একটা বলিতে চাইতেছিলেন, ঠিক এই সময় আন্নাকালী ছুটিয়া আসিয়া পড়িল। শেষদি, জলদি, শেখরদা কাপড় পরে নিতে বললেন, থিয়েটার দেখতে যেতে হবে। বলিয়াই যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। তাহার ব্যগ্রতা দেখিয়া গুরুচরণ হাসিলেন। ললিতা স্থির হইয়া রহিল। আন্নাকালী মুহূর্ত পরেই ফিরিয়া আসা বলিল, কই, ও উঠলেন না শেষদি? আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি যে। তথাপি ললিতা উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে শেষ পর্যন্ত শুনিয়া যাইতে চায়, কিন্তু গুরুচরণ কালীর মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া ললিতার মাথায় একটা হাত দিয়া বললেন, তাহলে যা মা, দেরি করিস নে, তোর জন্য বুঝি সবাই অপেক্ষা করে আছে। অগত্যা ললিতাকে উঠিতেই হইল, কিন্তু যাইবার পূর্বে গিরিনের মুখের পানে সে যে গভীর কৃতজ্ঞ দৃষ্টি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল, গিরীন্দ্র তাহা দেখিতে পাইল। মিনিট 10 পরে কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সে পান দিবার ছুতা করিয়া আর একবার বাহিরের ঘরে নিঃশব্দ পদক্ষেপে আসিয়া প্রবেশ করিল। গিরিন চলিয়া গিয়াছে। একাকী গুরুচরণ মোটা বালিশটা মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া আছেন। তাহার মুদিত দুই চক্ষুর দুই পাশ বাহিয়া জল ঝরিতেছে। এ যে আনন্দাশ্রু, ললিতা তাহা বুঝিল বলিয়াই তাহার ধ্যান ভাঙিয়া দিল না। যেমন নিঃশব্দে প্রবেশ করিয়াছিল তেমনি নিঃশব্দে বাহির হইয়া গেল। অনতিকাল পরে সে যখন শেখরের ঘরে আসিয়া উপস্থিত হইল, তখন তাহার নিজের চোখ দুটিও অশ্রুভারে ছলছল করিতেছিল। কালী ছিল না, সে সকলের আগে গাড়িতে গিয়া বসিয়াছিল। একাকী শেখর তাহার ঘরের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া বোধ করি ললিতার অপেক্ষাতেই ছিল। মুখ তুলিয়া তাহার জল ভারাক্রান্ত চোখ দুটি লক্ষ্য করিল। সে 8-10 দিন ললিতাকে দেখিতে না পাইয়া মনে মনে অতিশয় বিরক্ত হইয়াছিল, কিন্তু এখন সে তাহা ভুলিয়া উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল, ওকে কাঁদছ নাকি? ললিতা ঘাড় হেঁট করিয়া প্রবল বেগে মাথা নাড়িল। এই কয়দিনের একান্ত অদর্শনে শেখরের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটিতেছিল। তাই সে কাছে সরিয়া আসিয়া দুই হাত দিয়া সহসা ললিতার মুখ তুলিয়া ধরিয়া বলিল, সত্যি কাঁদছ যে? হলো কি? ললিতা এবার নিজেকে আর সামলাইয়া রাখিতে পারিল না। সেইখানে বসিয়া পড়িয়া আঁচলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল।